ছন্দককে ফাঁসিয়ে শেষ পর্যন্ত ফুলকির কাছে ধরা পড়ে গেল ঈশিতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি, রোহিত, ধানু তিনজন মিলে একেবারে একনিষ্ঠ হয়ে ঠিক করেছে যেভাবেই হোক না কেন ছন্দককে ঠিক ওরা জেল থেকে বার করবে, এমনকি নির্দোষ প্রমাণিত করবে, জয়িতাকে কে মেরেছিল সেটাও খুঁজে বার করবে। এরপর ধানু বলে, ফুলকি, আমার না এই কেসটা নিয়ে যথেষ্ট এখনও ডাউট হচ্ছে। আসলে আমি তো কখনো এত জটিল কেস সামলাইনি, তারপরে আবার রীতিমতো যে কিনা সাজা খাটছে তাকে বাঁচাতে হবে। বুঝতে পারছো তো কত বড় একটা কেসে আমরা যেতে চলেছি। ফুলকি বলে, ধানু দিদি, যে মানুষটা নির্দোষ, যে মানুষটা জেলে বসে সাজা খাটছে, তার বিরুদ্ধে আমরা প্রমাণ জোগাড় করতে পারবো না বলো? তাকে প্রমাণ জোগাড় করে ঠিক আমরা নির্দোষ প্রমাণিত করতে পারবো। তাই জন্যই বলছি আমাদের একসাথে পথ চলা উচিত। যেখানে জামাইবাবু রয়েছে, যেখানে সেই কলেজের জিএস ছিল ঈশিতা দিদি, সেখানে আমি বাজি রেখে বলতে পারি কোনো একটা একটা এমন কাজ হয়েছে যেটা হয়নি ঠিক করা। আমি বলছি তোমাকে, বিশ্বাস করো। অন্যদিকে রুদ্র চিন্তা করতে থাকে যে কি করছে রোহিত আর ফুলকি। আর এদিকে রোহিত তখন ফুলকিকে বোঝায়, শোনো ফুলকি, তুমি একটু শান্ত হও, বুঝেছো? তাড়াহুড়ো করে কোনো ডিসিশনে পৌঁছিও না। ফুলকি তখন বলে, আমি অনেক শান্তই আছি। আর শোনো ধানু দিদি, আমি তোমাকে বলছি ছন্দক দাদা কিছু করেনি। এরপরেই ধানু বলে, আমি এই কেসটা নিয়ে একটু স্টাডি করছিলাম, তারপর দেখলাম যে এই ছন্দক বলে ছেলেটা যেদিন জয়িতা ম্যাডাম খুন হয়েছিল সেদিন ওর নাকি আন্দোলে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ও যায়নি, ও ফিরে এসেছিল। আর ওর কাছে টিকিটও ছিল। আর সেই জন্য আরও জজ সাহেব এর জন্যই আরও বেশি করে ছন্দককে সন্দেহ করে ওকেই শাস্তি দিয়েছে। আমার কাছে কিন্তু কেসটা অনেকটাই পরিষ্কার ফুলকি, জানি না এখানে তুমি কি দেখতে পাচ্ছ। ফুলকি বলে, এমন অনেক কিছুই থাকে ধানু দিদি, যেটা আমরা সহজ সরলভাবে দেখি ঠিকই, কিন্তু তার পিছনে থাকে অনেক বড় বড় ষড়যন্ত্র। তেমনই হয়তো কিছু করা হয়েছিল ছন্দক দাদার সাথে। ধানু বলে, যদি সেদিনকার ছন্দকবাবু চলেই যেত তার বাড়িতে, তাহলে এরকমটা হতো না। ওইভাবে না জানি কি যে হয়েছিল সেদিন, চলো ছন্দকবাবুর থেকেই জানতে পারবো। এরপর সবাই মিলে আবারও সংশোধনাগারে চলে যায়, কিন্তু ভেতরে ঢুকেছে শুধু ফুলকি। এরপর ছন্দক বাইরে এসে ফুলকিকে দেখে বলে, এ কি, রুদ্ররূপ সান্যালের বাড়ির লোক এখানে কি করছে আবার? তখনই ফুলকি বলে, দাদা ভাই, তোমার সাথে কিছু কথা আছে, এসো। আমি তোমার কোনো ক্ষতি চাই না, আর তোমাকে বাঁচাতে চাই। দেখো, তোমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে। এখন তুমি যদি আমাদের ওপর ভরসা করো, তাহলে কিন্তু আখেরে লাভটা তোমারই হবে। সেজন্যই বলছিলাম আর কি, তুমি যদি আমার সাথে থাকো, আমাকে সবটা খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব, কথা দিচ্ছি। এরপরেই ছন্দক একটু শান্ত হয়। ফুলকি তখন বলে, তোমার জন্য হালুয়া এনেছি। আমি কাকিমার কাছ থেকে শুনেছিলাম তুমি হালুয়া খেতে খুব ভালোবাসো, নাও হালুয়াটা খাও। তখনই ছন্দক বলে, জানো মা প্রথম এসব রান্না করে নিয়ে আসতো, পরে আর নিয়ে আসেনি। অবশ্য মায়েরও আর এখানে আসতে ভালো লাগতো না, আমি বারণ করেছিলাম। ফুলকি বলে, যেন একটা কথা শুনেছিলাম, মনের জ্বালা যন্ত্রণা অন্য কাউকে বললে অনেকটা শান্ত হওয়া যায়। আজ তোমার পুরো কথা শোনার জন্য আমি, আমার স্যার, ধানু দিদি আর তোমার মাও এসেছে। আমরা সবাই কথাটা শুনতে চাই। এরপর সবাই মিলে চলে আসে। তখনই ছন্দকের মা ছন্দককে বলে, দেখ বাবা, পৃথিবীতে সবাই খারাপ মানুষ নয়, কেউ কেউ ভালো মানুষও থাকে। এনারা সব শুনবে, তুই একটু খুলে বল। ছন্দক বলে, সেই সময় আমাদের কলেজে সবটাই ভালো চলছিল। এরপর রুদ্ররূপ সান্যাল বঙ্গীয় উপকূল পার্টি থেকে আমাদেরকে খুব ইন্সপায়ার্ড করতো যে আমরা যাতে খুব ভালোভাবে কাজ করতে পারি। আমরা ওনার কথা শুনে খুব অনুপ্রাণিত হয়েছিলাম। ঠিক সেই সময় আমাদের কলেজে আর এক বন্ধু এসে জয়েন করলো, যার নাম ছিল ঈশিতা। এর মধ্যেই আমি জানতাম যে আমাদের কলেজের জিএস যখন হয় তখন সিলেকশনের মাধ্যমে হয়, ইলেকশনের মাধ্যমে নয়। কিন্তু রুদ্ররূপ বাবু সেটাই করলেন, ইলেকশন। এটা নিয়ে আমার চরম একটা আপত্তি ছিল, সেটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। আমি রুদ্ররূপ সান্যালকে সবার সামনে গিয়েই ধরলাম, কিন্তু ওনার আমার এই প্রশ্নটা পছন্দ হলো না। দীর্ঘদিন ধরে আমাকে নিয়ে উনি জলঘোলা করছিলেন। এরপরে আমার বান্ধবী, যাকে আমি ভালোবাসতাম, জয়িতা, আমি তাকে বিয়ে করি। আর এই কথাটা শোনার পর ধানু বলে, মানে যার সম্বন্ধে এত কিছু, যাকে আপনার বান্ধবী বলা হচ্ছিল, সে আসলে আপনার স্ত্রী? তখনই বলে যে হ্যাঁ, আসলে এই কথাটা
সেরকম কেউ জানতো না। আমরা লুকিয়ে বিয়ে করেছিলাম। জয়িতার বাবা মা আমাদের এই সম্পর্কের কথা মেনে নিতে পারেনি, তাই একদিন আমি আর ও আলাদাভাবে বিয়ে করলাম। আর তখন আমাদের কলেজে ঝামেলা মোটামুটি চলছে। এরপর জয়িতা আর আমি সুখে শান্তিতে সংসার করব বলে ঠিক করেছিলাম, কিন্তু আর হলো না। জয়িতার মনে কেউ যেন সন্দেহ ঢুকিয়ে দিয়েছিল যে আমি অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপ করছি। এটা নিয়েই আমাদের ঝামেলা বাড়তেই থাকলো। এমন একটা জায়গায় পৌঁছে গেছিলো যেখানে আমি আমার দুটো বন্ধুও ছিল, সেখানে আমরা কথা বলছিলাম আর আমার হাতে হাতুড়ি ছিল, হাতুড়িটা তুলেছিলাম মারবো বলে, কিন্তু আমি মারিনি। চেয়েছিলাম অনেকটা দিন রেস্ট নিতে, তাই আমি টিকিট কেটে আমার বাড়ি আন্দুলে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু ট্রেন ক্যান্সেল। আমি বাড়িতে ফিরে এসেই দেখি যে জয়িতাকে কে মেরে রেখে চলে গেছে। জয়িতাকে ওই অবস্থায় দেখে আমি প্রচণ্ড ভেঙে পড়ি, কান্নাকাটি করতে থাকি। কিন্তু পাড়া প্রতিবেশীরা সেই সময় এসে আমাকেই মেন কালপিট বানিয়ে দেয়, আর তারপর আমার শাস্তি হয়ে যায়। এরপরই ফুলকি বলে, তার মানে তুমি কোনো অপরাধ না করেই শাস্তি ভোগ করছো। এরপরেই রোহিত বলে, কিন্তু জয়িতাকে তাহলে কে মারল? তখন ছন্দক বলে, সেটাই তো লাখ টাকার প্রশ্ন। কে আমাদের সম্পর্কে এরকমভাবে ফাটল ধরালো, কে কি করলো আমাদের জানাটা দরকার। তখনই রোহিত বলে, চিন্তা করো না, আশা করি সমস্ত সত্যিটা জানা যাবে। ধানু পুরো কেসটাকে আবারও বুঝে নিতে শুরু করে। ফুলকি বলে, তোমার বন্ধুরা তোমার সাথে একবারও দেখা করতে আসেনি তাই না? ছন্দক বলে, কেই বা আসবে, এরকম একজন অপরাধীকে কি আর কেউ দেখতে চায়? তখনই সুপ্রীতি আন্টি বলে, আমি জানি বাবা, তুই কখনো এরকম কাজ করতে পারিস না। এরপর ধানু জিজ্ঞেস করে, আন্টি আপনি জানতেন ও বিয়ে করেছে? তখনই সুপ্রীতি আন্টি বলে, হ্যাঁ জানতাম, পরে জেনেছিলাম, কিন্তু আমার ছন্দক এই কাজ করবে না। এরপরই ফুলকি বলে, তুমি চিন্তা করো না ছন্দক দাদা, যে বা যারা এত বছর মুখোশের আড়ালে রয়েছে তাদের মুখোশ এই ফুলকি দাস টেনে ছিঁড়ে দেবে। এরপর ফুলকিরা বাড়িতে চলে যায়। ধানু তখন বলে, কেসটা যথেষ্ট ঘোটালা আছে। কেউ কলেজে জিএস হওয়ার জন্য কি করে এই কাজটা করতে পারে আমি সত্যি ভাবতে পারছি না। যদি আমি ধরেও নি ছন্দকবাবু এই কাজটা করেনি, তাহলে কলেজের কেউ জিএস হওয়ার জন্য এই কাজটা করেছিল। ক্ষমতা আসবে আর এরকমভাবে একটা মানুষকে ফাঁসিয়ে দিল। জানি না বাবা, মানুষ কতটা নিচে নামতে পারে। আর তখনই ফুলকি বলে, ঈশিতা দিদি আর জামাইবাবু এরাই কিছু একটা করেছে। তখনই চলে এসেছিল কাবেরী আর বলে, কি বললে ফুলকি, ঈশিতা? আমাদের ঈশিতা আবার কি করেছে? তখনই ঈশিতা এসে বলে, বা সবাই মিলে দেখছি কথা বলছো। এর মধ্যেই তখনই ফুলকি চলে গেছে ঈশিতার কাছে। ঈশিতা বলে, আমাকে এক কাপ কফি দিও তো। ফুলকি বলে, কফি পরে খাবেন ঈশিতা দিদি, আগে একটা কথা বলো তো, তুমি ছন্দক নামে কাউকে চেনো? নামটা শোনার পরে ঈশিতা ভয় পেয়ে যায় আর বলে, কি নাম বললে? ছন্দক? না, আমি তো ছন্দক নামে কাউকে চিনি না। তখনই ফুলকি বলে, ধানু দিদি স্যার, আপনারা নিজেরাই শুনলেন, একে কি বন্ধু বলা চলে? আর যে বন্ধু আরেক বন্ধুর নামই ভুলে গেছে তাকে তো বন্ধু বলা চলে না। এরপর মনে মনে ঈশিতা ভাবে, ফুলকি কি তাহলে আমার কারসাজি সব ধরে ফেলেছে? আমি যে ছন্দককে ফাঁসিয়েছিলাম সেটা কি জানতে পেরে গেল ফুলকি? কি করব আমি এবার? রুদ্রদার কাছে যেতে হবে, ইমিডিয়েটলি এই ব্যাপারে কথা বলতে হবে। কিন্তু ফুলকিও বলে দেয়, তোমার মুখোশ আমি টেনে খুলে দেবো ঈশিতা দিদি, চিন্তা করো না, সেই দিন ক্রমশই এগিয়ে আসছে।